দেখে না, ওই লেন্সেই চর্চা করে না, এটা আমার ধারণা আর কি। হ্যাঁ, এবং এর বাইরেও ধরেন একাডেমিক পরিসরেও আমার সাথে অনেকের কথা হয়েছে যারা খুবই স্কলার পার্সন, হ্যাঁ, নানা ক্ষেত্রে রিসার্চার কথা হয়েছে। এবং বিশ্বাস করেন, এবং আমি একটু অবাকই হয়েছি যে আমার সাথে প্রথম কথাতেই হয়তো তারা বাংলাদেশ নিয়ে আগ্রহ নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করবে। হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে হয়নি। এটা হয়তো তাদেরই ক্যারেক্টারিস্টিক্স। আমার কাছে মনে হয়েছে আমরা যেভাবে চর্চা করি, আমরা যেভাবে লেন্সে দেখি, হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন ভারত ভারত করি আর কি। হ্যাঁ, সেটা মনে হয় বাংলাদেশ নিয়ে ভারতের আহ আগ্রহটা মনে হয় অত না, অত টেনশন না, এটা আমার কাছে মনে হয়েছে। মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে ওদের মিডিয়া অথবা ওদের যারা এক্সপার্ট যারা আছেন তারা মূলত ভারতকে তেমন একটা পাত্তাই আমাদেরকে তেমন একটা পাত্তাই দেন নাই, এরকম মনে হয়েছে আপনার কাছে? আমি আসলে এই শব্দটা এইভাবে বলতে চাই না, কারণ বাংলাদেশ তো আমার দেশ, আমার দেশকে কেউ পাত্তাই দেয় না। এটা আমার শুনতে খারাপ লাগে, বা বলতেও আমার খারাপ লাগবে। হ্যাঁ, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা যেরকম চর্চা করি, ধর আমরা যেরকম চর্চা করি বা আমরা যেরকম আলোচনা হুম। করি, অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার আলোচনার মধ্যে টেনে নিয়ে এসে ভারতকে আর কি। হ্যাঁ, সেটা মনে হয় ওই দিক থেকে যে লেন্স, সেই লেন্সটা মনে হয় এমন না আর কি। সেটা আমাকে দেখার ক্ষেত্রে। তবে একটা কথা বলি আপনাকে, তো আমি যখন দিল্লিতে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো সেখানে অনেকজন ট্যাক্সি ড্রাইভারের সাথে আমার কথা হয়েছে আর কি। হ্যাঁ, তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশের আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কেমন আছেন। তো আমি তাকে বুঝতে পারলাম সে হয়তো আসলে সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট দেখেছেন। হ্যাঁ, ইউটিউবে অনেক কন্টেন্ট দেখেছেন। তো আমি তাকে জিজ্ঞেস বললাম যে দেখো, কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে, সেই ঘটনা কেউ চাইলেই অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই নিন্দনীয় অনেক ঘটনা ঘটেছে, বেশ কিছু ঘটনা ঘটেছে। তো তাই বলে আবার এই নয় যে তোমরা যা দেখছো বা যা দেখানো হচ্ছে বা যা প্রকাশ করা হচ্ছে আর কি। হ্যাঁ, সব চিত্রটা আবার এমন নয়। হ্যাঁ, পুরো চিত্রটা আবার এমন নয়। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এতটা কি বলা যায়, আমি বলবো সহিংসতা প্রবণ নন। কিন্তু এর মধ্যে অবশ্যই কিছু এলিমেন্টস তো অবশ্যই আছেন যারা আসলে ভায়োলেন্সকে অনেক ক্ষেত্রে উস্কানি দিয়েছেন বা ভায়োলেন্স করেছেন বটে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু পুরোপুরি চিত্রটা এমন নয়। আমি বুঝতে পেরেছি সে হয়তো ডিসইনফরমেশনের শিকার বা প্রোপাগান্ডার শিকার। এরকম ডিসইনফরমেটিভ ভিডিও, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা তো আমরা অনেক দেখছি। তো আমি তাকে আসলে বলার চেষ্টা করেছিলাম যে দিস ইজ এ সিচুয়েশন। কিন্তু আপনার কি মনে হয়েছে যে আপনার কথা কি সে বিশ্বাস করেছে বলে মনে হয়েছে? আমি তো তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখিনি, সে গাড়ি চালাচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হয় তারপরে সে আসলে আমাকে আর আচ্ছা কোনো উত্তর করেনি, উত্তর করে ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও আচ্ছা, ঠিক আছে, আমরা একটু বরং দেশের প্রসঙ্গে ফেরত আসি। আপনি জানেন যে গতকালকে আহ একদিন আগে আর কি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি ওনার মার, অসুস্থ মার জন্য সবার দোয়া চেয়েছেন। পাশাপাশি উনি কেন দেশে আসতে পারছেন না তার কিছু ইঙ্গিত দিয়েছেন, এবং সেই ইঙ্গিতের মধ্যে এমন কিছু কারণের কথা উল্লেখ করেছেন যেটা আসলে আমরা বুঝতে পারিনি, হয়তো কোনো অদৃশ্য কারণ অমুক। তো এটা কি আসলে, এটাকে ডিপ স্টেটটা কি বলে এগুলো আমাদের সমাজে অনেক সময়, যেটা আমরা বুঝতে না পারি সেটাই ডিপ স্টেট হয়ে যায়, যেটা দেখতে না পারি সেটাও ডিপ স্টেট। সেরকম কিছু আপনি কি মনে হয়, আপনার ব্যাখ্যাটা কি আসলে কি হতে পারে, কেন উনি মানে এই অবস্থাটা তো জনাব আসতে পারতেন কিন্তু তবুও আসতে পারতেন না? হুম। রাইট। যেটা মাসুদ মামা, দেখুন আমি একজন শিক্ষক, আমি একজন সংবাদ বিশ্লেষক, আমি রাজনীতির ভেতরের মানুষ নই। হ্যাঁ, যারা রাজনীতি করেন তারা হয়তো ভেতরের অনেক ধরনের আপনার সমীকরণ, অনেক ধরনের ঘটনা প্রবাহ তারা হয়তো জানেন। কিন্তু সংবাদ বিশ্লেষক হিসেবে, ন্যারেটর হিসেবে আমার কাছে যেটা মনে হয় আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে আসলে বিএনপি খুব সম্ভবত সম্ভবত ভেতরে ভেতরে কোন একটা সংকটের মধ্যে আছে। আমরা যদি হঠাৎ করে শুধু বলে ফেলি যে সংকট শুধুমাত্র আওয়ামী লীগের, আওয়ামী লীগ দেশ ছাড়া, আওয়ামী লীগ দেশ ছাড়া বলতে সকল বিপদ আওয়ামী লীগের, বিএনপির কোনো সংকট নেই, বিএনপির কোনো সমস্যা নেই, এটা আমার কাছে মনে হয় না। কারণ দেখেন, দিন শেষে আপনি যাই বলুন না কেন, তিনি কিন্তু আহ একজন ভদ্র মহিলার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু মা ছেলের সম্পর্ক। কারো কাছে খালেদা জিয়া দেশনেত্রী, প্রাইম মিনিস্টার, পলিটিক্যাল লিডার, আপনি সবকিছু বাইরে বাদ দিয়ে আপনি চিন্তা করতে হবে, এটা কিন্তু সম্পর্কটা মা এবং ছেলের। এবং মা এবং ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে এই সম্পর্কের মাঝখানে যদি আপনার কোনো বাধা চলে আসে এবং কেউ যদি সেটাকে বাধা মনে করে, বা কারো অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যদি বাধা মনে করেন যদি কেউ, এটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে, এটা কিন্তু সহজ বিষয় নয়।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় এবং খুবই সংবেদনশীল। এবং যেহেতু তিনি নিরাপত্তাজনিত কিছু ইঙ্গিত দিয়েছেন, আমার কাছে মনে হয় এটা খুব স্পর্শকাতরও বটে। তো এই স্পর্শকাতরতার বিষয়গুলো আমি একজন সামান্য শিক্ষক হিসেবে আমার পক্ষে জানা খুব একটা সম্ভবপর নয়। কিন্তু আমার কাছে মনে হয় যে তার এই স্ট্যাটাসের পরে যেটা আপনার প্রকাশিত হয়েছে বা যেটা আপনার সামনে এসেছে সেটা হচ্ছে আহ বিএনপিও কিন্তু একটা সংকটের মধ্যে আছে। এটা 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 ভালো সিগন্যাল না খারাপ সিগন্যাল, কার জন্য ভালো কার জন্য খারাপ, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি রাজনীতিবিদ নই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন, খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। হয়তো শব্দটা মরণাপন্ন বলা হয়তো ঠিক হবে না, আমরা সবাই তার সুস্বাস্থ্য কামনা করি, তিনি নিশ্চয়ই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। তো এই সিচুয়েশনে তার সন্তান তার সাথে দেখা করতে আসতে পারছেন না নিরাপত্তা জনিত ক্লিয়ারেন্সের কারণে। এটা এটা সহজ বিষয় নয়, এটা খুবই গুরুতর। আমি মনে করি এটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়, যার আসলে কিন্তু এই পেছনের সামনে নিরাপত্তাজনিত ক্লিয়ারেন্স কে দেবে? যেমন যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার নিরাপত্তার কোনো সমস্যা নাই, তাহলে উনি ঝুঁকিটা অনুভব করছেন, এটা কি জুজুর ভয়, নাকি উনি আসলে কিছু জানতে পারছেন? যদি জানতে পেরে থাকেন, কার কাছ থেকে জানছেন, কি জানছেন? এবং সেই জিনিসটা ওনার কি, আমি মনে করি একজন জননেতা হিসেবে উনি কি এটা জনগণের কাছে ইনফর্ম করার ওনার জন্য সবচেয়ে ইজি হতো না? ওপেন করে দেওয়াটা কি ইজি হতো না? দেখুন মাসুদ কুমার সাহেব, আমি রাজনীতির সম্পর্কে যে বই পুস্তক পড়ি সেখান থেকে পড়ে একটা জিনিস আমি জানি বা শিখি, সেটা হচ্ছে দেখুন, সরকারের মধ্যেও সরকার থাকে, রাজনীতির মধ্যেও রাজনীতি থাকে। আপনি যদি বলতে পারেন বাহিনীর মধ্যেও বাহিনী থাকে। হ্যাঁ, অনেক কিছুর মধ্যেই অনেক কিছু থাকে, হ্যাঁ, যেটা আপনি আমি দেখি না, আপনি আমি দেখতে পাই না, এটা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভবপর নয়। আমরা ডিপ স্টেট বলতে একটা জিনিস বাজারে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যে ডিপ স্টেট শেখ হাসিনাকে উৎখাত করেছে, ডিপ স্টেট এই করছে, ডিপ স্টেট ওই করছে। আপনি ডিপ স্টেটের বাইরে আপনাকে চিন্তা করেন যে বাংলাদেশের রাজনীতির মধ্যে রাজনীতি আছে কিনা, সরকারের মধ্যে সরকার আছে কিনা। হ্যাঁ, যে কথা বলছেন তার মধ্যে কথা আছে কিনা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। হ্যাঁ, দেখেন, এই যে আমরা যখন সাংবাদিকতা পড়ি এবং পড়াই, আমি একটা বই দেখাই আপনাকে, হ্যাঁ, পড়ি এবং পড়াই, এই ক্ষেত্রে একটা বড় অ্যানালাইসিস হচ্ছে আহ অনেক কথা লেখা থাকে বিভিন্ন লাইনের মধ্যে। হ্যাঁ, লাইনের পরে স্পেস থাকে, তারপরে হচ্ছে আরেকটা লাইন শুরু হয়। বলা হয় এরকম যে এই লাইনের মাঝখানে যে সাদা জায়গা, লাইনের মাঝখানে যে স্পেস, স্পেস, সেখানেও অনেক কথা লেখা থাকে। সেই কথাটা পড়তে জানতে হয়, সেই কথাটা বুঝতে শিখতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তো জনাব তারেক রহমান সাহেব অনেক কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে এর মাঝখানে অনেক কথা আছে, যে কথাটা আপনি বললেন সেই কথা তিনি বলছেন না বা বলতে পারছেন না। সেই কথাটা গুরুত্বপূর্ণ, সেই মেসেজটা গুরুত্বপূর্ণ। এবং সেই মেসেজটাই জানি না জনগণ কিভাবে নেবে বা নিয়েছে আর কি। হ্যাঁ, তো সেই গুরুত্বপূর্ণ মেসেজটা যে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। জি, তাহলে এখন এই অবস্থায় আপনি কি মনে করছেন যে আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হওয়ার কথা, এবং এটার ব্যাপারে সব ধরনের আলোচনা হচ্ছে, যে সমস্ত আলোচনা হচ্ছে সেখানে কোথাও নির্বাচন নিয়ে কোনো দ্বিধা অথবা শঙ্কা অথবা আশঙ্কার কথা বলা হয়নি, তারপরও মানুষের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধা কাজ করছে, এক ধরনের সংশয় কাজ করছে যে নির্বাচনটা আদৌ হবে কিনা। এর মধ্যে আপনার নির্বাচন কমিশনও দেখলাম যে বলেছে তারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করে দেবে। এত কিছুর পরেও আপনার কি মনে হয় নির্বাচনটা কি তাহলে, আপনার কাছে নিশ্চয়তা পাচ্ছেন আপনি নাকি অনিশ্চিত মনে হচ্ছে এখন? জনাব মাসুদ কুমার সাহেব, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি জানি এই ব্যক্তিগত মতামতের সাথে অনেকেই একমত হবেন না, সরকারের লোকজন হয়তো ক্ষেপে যেতে পারেন, আমাকে দালাল বলতে পারেন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আগামী ফেব্রুয়ারিতে যথাযথ সময়, যে সময়টা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সময় নির্বাচন হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আপনি যদি বলেন কেন মনে হয় না, যদি যুক্তির কথা বলেন, আমার কাছে মনে হয় না যে আসলে আমার একটা নির্বাচন করার জন্য যে পলিটিক্যাল পরিবেশ দরকার, একটা যথাযথ নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যে ধরনের প্রস্তুতি দরকার, এবং আমি বলবো আনুষঙ্গিক আরো যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনা দরকার, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমাজের মধ্যে আপনার স্থিরতা, স্থিতিশীলতা, যেগুলো কিছু আনা প্রয়োজন বলে আমি মনে করি, আমি সেগুলো আমার চোখে দেখি না। তো এর প্রেক্ষাপটে আমার বিশ্লেষণ হচ্ছে, ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হতে যাচ্ছে এবং সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, এবং সেই ইলেকশন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন। হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে আমার চোখে দেখি না। আমি শুধু এটা বলতে চাই, যারা আমার চোখে দেখেন না তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা মনে করছেন যে খুবই আন্তরিক
এবং খুবই চমৎকার একটা ইলেকশন হতে যাচ্ছে, যারা মনে করছেন, আমি তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ শ্রদ্ধা প্রকাশ করি। আপনারা যদি একটা অত্যন্ত চমৎকার ফ্রি ফেয়ার একটা ইলেকশন ফেব্রুয়ারিতে করতে পারেন, সেটা আমারও চাওয়া। আমিও চাই ব্যক্তিগতভাবে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, ডেমোক্রেটিক গভর্নমেন্ট বাংলাদেশে আসুক, সেই চাওয়াটা আমারও। সেটা যদি আপনারা করতে পারেন, আমি প্রথম আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো যে না, এমনটা হলো বাংলাদেশে। তবে আপনি যদি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে, আমি আমার নিজের বিবেচনায় বা বিশ্লেষণে ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন বা যথাযথ নির্বাচন হচ্ছে বলে আমি আসলে মনে করি না। যদি না হয়, আমি ধরলাম হাইপোথেটিক্যালি, আপনি যেহেতু আপনি এটা বলছেন, আপনি নিশ্চয়ই কিছু চিন্তা আছে, কিছু আপনি দৃশ্যকল্প আপনি হয়তো কল্পনা করতে পারছেন। তো আপনার কি মনে হয়, যদি না হয়, তাহলে বাংলাদেশে গিয়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক সমস্যাগুলো, এগুলো কি আরো তীব্র আকার ধারণ করতে পারে? না, দেখুন মাসুদ কুমার সাহেব, অনেক কিছু আপনার ঘটার পরে আপনার নতুন কিছু ঘটার আপনার পথ তৈরি হয় আর কি। হ্যাঁ, আমি ডেফিনেটলি, আমার কাছে হুম। মনে হয় এখন যে ধরনের বিবদমান রাজনৈতিক পক্ষগুলো যে পরিস্থিতিতে আছে, তারা যদি ইলেকশন কেন্দ্র করে আপনার ফেব্রুয়ারি মাসে যদি আপনার সর্বোচ্চ পর্যায়ে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে একটা সিচুয়েশন তৈরি করে ফেলে, এবং সেই সিচুয়েশন যদি আপনার নিয়ন্ত্রণ অযোগ্য হয়ে যায়, যাকে আমরা আনকন্ট্রোলড বলি আর কি, সেটা যদি হয়ে যায়, হুম, হুম, তাহলে আরেকটা বাস্তবতা তৈরি হবে। এবং সেই বাস্তবতায় আপনার নতুন করে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। এটাই তো ঘটতে পারে আর কি। হুম। আর এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে জামাতে ইসলামী নানা ধরনের কথাবার্তা বলছেন ভোট পাওয়ার জন্য। বিএনপি কেও যেন আমরা ভোটের মাঠে খুব সক্রিয় দেখছি, এবং মানে তারা ধর্মীয় যারা আছেন তাদেরকে, মানে মানে ধর্মভীরু যারা আছেন তাদের ভোটটা পাওয়ার জন্য। আবার জামাতকে দেখছি হিন্দু ভোট পাওয়ার জন্য নানা ধরনের মানে ক্যারিকেচার করছে। আবার এদের বিপরীতে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে একটা ঝামেলা হতে পারে। আবার আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের ভোটার আছে, এই ভোটারদের মন জয় করার জন্য বিএনপি এবং জামাতের নানা রকম ক্যারিকেচার কিন্তু আমরা দেখছি। তো এইগুলো কেন, এগুলি কি মানে এই মানে ওরা কি ধরে নিয়েছে নির্বাচন হচ্ছে এই জন্য, নাকি অন্য কোনো, কি মনে হয় আপনার? না, না, নির্বাচনের ব্যাপারে তারা যেভাবে এগোচ্ছেন, এটা তো তাদের পার্টি ডিসিশন, এটা তো ডেফিনেটলি সমর্থনযোগ্য। একটা নির্বাচন ভালো হোক বা নির্বাচনে যদি কোনো কিছু করেন, সেটাকে অবশ্যই ইতিবাচক ভাবে দেখতে হবে, এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার অংশ। কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি আপনার মজার একটা কোট পড়ে আপনাকে শোনাই আপনি, হ্যাঁ, আমি ল্যাপটপ থেকে দেখে বলছি আপনাকে। একজন হুম, সোভিয়েত রাশিয়ার একজন নেতা ছিলেন, তার নাম হচ্ছে নিকিতা ক্রুশেভ। হ্যাঁ, ক্রুশেভ হুম, উচ্চারণ করে অনেকে আর কি। হ্যাঁ, তিনি একটা খুব মজার কথা বলেছিলেন রাজনীতি নিয়ে আর কি। হ্যাঁ, সেই লাইনটা আমি একটু আপনাদের আপনাদের পড়ে শোনাই। তো সেখানে তিনি বলছেন, politicians always promise to build a bridge at the place where there is no river. যেখানে কোনো নদী নেই, রাজনীতিবিদরা সেখানেও ব্রিজ বানানোর আপনার প্রতিশ্রুতি দেন। রাইট। দল সই না করে সংসদের আইনি বাধ্যবাধকতা ও বাস্তবায়ন রূপরেখা নিয়ে প্রশ্ন তুলেছে। এই দ্বিধা শুধু একটি দল বা জোটের নয়, এটা আসলে গোটা সমাজের অস্থিরতা এবং অবিশ্বাসের প্রতিফলন। আরেকদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ। দলটির নিবন্ধন স্থগিত থাকায় তারা ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু নিষিদ্ধ মানেই যে সামাজিক ভিত্তি গায়েব হয়ে গেছে তা কিন্তু নয়। তরুণ ভোটারদের নিয়ে সাম্প্রতিক যে বৈজ্ঞানিক জরিপ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত প্রায় সমানে সমান লড়ছে। প্রথমটি 20%, দ্বিতীয়টি 17% সমর্থন পাচ্ছে। আওয়ামী লীগের জন্য প্রায় 10% তরুণ ভোটার সমর্থন ব্যক্ত করেছেন, যদিও দলটি আইনত রাজনৈতিক মাঠের বাইরে। একই জরিপে এনসিপি সমর্থন পেয়েছে মাত্র 4%। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো 30% তরুণ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন, আর আরও 18% স্পষ্ট করে কিছু বলতে চাননি। অর্থাৎ সংখ্যায় এগিয়ে থাকার লড়াইটা বিএনপি জামায়াতের মধ্যে হলেও রাজনৈতিক মাঠ এখনো ফাঁকা। একটি বড় নীরব ভোটার গোষ্ঠী অপেক্ষা করছে শেষ মুহূর্তের সিদ্ধান্তের জন্য। এই পরিসংখ্যানগুলো নিয়ে খানিকক্ষণ থামা দরকার। প্রথমত, জরিপে যতই সতর্ক পদ্ধতি ব্যবহার করা হোক, সবসময়ই কিছুটা ভুলের সুযোগ থাকে। বিএনপি ও জামায়াতের মধ্যে 3% ব্যবধান পরিসংখ্যানগত ভুলের সীমার ভেতরেই পড়ে। ফলে বাস্তবে এই দুই দলের সমর্থন প্রায় সমানও হতে পারে, আবার নাও হতে পারে, একটা বড় পার্থক্য থাকতে পারে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ঘোষিত 10% সমর্থনের বাইরে যারা নিজেদের পছন্দ বলতে অস্বীকৃতি জানিয়েছেন, এই নীরব অংশের মধ্যেও
উল্লেখযোগ্য সংখ্যক সাবেক আওয়ামী সমর্থক থাকার ইঙ্গিত আছে। যদি তাদের একটা অংশ গোপনে পুরো দলে অনুগত থেকেও এখন অন্যদিকে ভোট দিতে প্রস্তুত থাকে, তবে ভোটের অঙ্ক রাজনীতিবিদদের কল্পনার চেয়েও বেশি জটিল হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, নতুন প্রজন্মের দল এনসিপির সমর্থন কম হওয়া দেখায়। কেবল নৈতিকতা, উচ্চতা আর বিপ্লবের ইতিহাস দিয়ে সংগঠন দাঁড় করানো যায় না। মাঠে মূলধারা রাজনীতি করতে গেলে কাঠামো, শেকড় আর জোট রাজনীতির দক্ষতা প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানের পর গত 15 মাসে অন্তত 26টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। নামের মধ্যে জনতা, জনগণ, নতুন ধারা ইত্যাদি যুক্ত করে তারা জনগণের প্রতিনিধিত্বের দাবি তুলছে। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। অধিকাংশ দলের অফিস 1-2 কক্ষের, অনেকের আবার দেওয়া ঠিকানায় গিয়ে কোনো কার্যালয়ই পাওয়া যায় না। দৈনিক ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মী ব্যবস্থাপনা, এই মৌলিক ব্যয়ের দায়ও অনেক ক্ষেত্রে 2-3 জন উদ্যোক্তার কাঁধে। শুধুই প্রেস ক্লাবের মত বিনিময় সভা আর ব্যানার পোস্টার দিয়ে কি একটি দল টিকে থাকতে পারে? এনসিপি এখানে ব্যতিক্রম। ঢাকার বাণিজ্যিক এলাকায় তাদের পূর্ণাঙ্গ কার্যালয়, 200-র বেশি সদস্যের কেন্দ্রীয় কমিটি আর সারা দেশে সাংগঠনিক কাঠামো আছে। কিন্তু তারাও এখনও ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে নতুন দলগুলোর এই বন্যা গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের প্রমাণ যেমন হতে পারে, তেমনি এটা ক্ষমতার শূন্যস্থানে সুবিধা নেয়ার এক ধরনের প্রতিযোগিতাও হতে পারে। এই পুরো চিত্রটার উপর আরেকটা স্তর বসে আছে, আঞ্চলিক ভূ রাজনীতি। দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্ক ঠান্ডা। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকার যে ভাষায় ভারতের কাছে প্রত্যর্পণ দাবি তুলছে, সেখানে শুধু আইনি যুক্তি নয়, নৈতিক উচ্চতাও তুলে ধরা হচ্ছে। পাল্টা ভারত চুক্তির রাজনৈতিক ব্যতিক্রম ধারার আড়ালে নিজস্ব কৌশলগত স্বার্থই আগলে রাখছে। একই সময় অন্তর্বর্তী সরকার বেইজিং, আঙ্কারা, ইসলামাবাদ, টোকিও ও ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা অবকাঠামো ও বাণিজ্য সহযোগিতা বাড়াবার চেষ্টা করছে। এফডিআই প্রবাহ গত 1 বছরে বাড়তেও শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, এই বহুমুখীকরণ কি ভারসাম্য আনার চেষ্টা, নাকি শুধু এক শিবির থেকে আরেক শিবিরে ঝুঁকে পড়বার নতুন সংস্করণ? সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন দুটো বড় পথ খোলা রয়েছে। এক পথে আছে জুলাই সনদকে গণভোটের মাধ্যমে একটি আইনি ও নৈতিক ম্যান্ডেট দেয়া, সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দিকে যাত্রা, আর বাধ্যতামূলকভাবে জোট রাজনীতির সংস্কৃতিতে প্রবেশ। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, আঞ্চলিক ও বাম ডান বিভিন্ন শক্তিকে পরস্পরের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হতে হবে। কেউ এককভাবে ক্ষমতা ভোগ করতে পারবে না। আজ যে বিএনপি জামায়াত সমর্থনের প্রতিযোগিতায় হেড টু হেড অবস্থায়, কাল তারাই হয়তো কোনো তৃতীয় শক্তির সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারবে না। এই পথ কঠিন, ধীর আর প্রায় হতাশাজনক হবে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক স্থিতিশীলতার একমাত্র সম্ভাব্য রাস্তা। অন্য পথে আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার পুরনো অভ্যাসে ফিরে যাওয়া, কিংবা জুলাই সনদকে অর্ধেক মনোভাব নিয়ে বাস্তবায়ন। তখন যে দল অল্প ব্যবধানের বাড়তি ভোট পাবে, সেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় উঠে যাবে। বাংলাদেশের ভোট ভৌগোলিকতায় একটি দলের জন্য 30-35% ভোটই অনেক সময় বিপুল আসন সংখ্যায় রূপ নেয়। বাকি 65-70% ভোট ছড়িয়ে ছিটিয়ে থাকে পরাজিতদের ঝুলিতে। এমন হলে আওয়ামী লীগের নিষিদ্ধ হলেও টিকে থাকা সমর্থক ঘাঁটি, বিএনপি জামায়াতের দ্বন্দ্ব আর নতুন দলগুলোর ক্ষুদ্র উপস্থিতি মিলিয়ে একটা আমি প্রধানমন্ত্রী, আমি এটা ঠিক করছি, আমি এটা গঠন করছি, আমি যেটা বলবো সেটাই করবা তুমি, আমি যেমন চাইবো তুমি কেমন রিপোর্ট না। দুঃখিত ওয়াকার সাহেব, এই মুহূর্তে আপনার তো দূরের কথা, এটা ইনশিয়া করেন। তদন্ত কমিশন বোঝার চেষ্টা করেন। তদন্ত কমিশন অলওয়েজ স্বাধীন, আর স্বাধীন লেখা থাকুক আর না থাকুক, স্বাধীন তদন্ত কমিশন বলা থাকুক কি না থাকুক, তদন্ত কমিশন ইনশাআল্লাহ নিজের স্বাধীন তদন্ত কমিশন। মানে ও তো ফ্যাক্ট ফাইন্ড করতেছে, ফ্যাক্ট ফাইন্ডিং করে এবার যে কনক্লুশনে পৌঁছাবে, তখন না ওটা তদন্ত রিপোর্ট হবে। আপনি আগেই যদি গাড়ির উপরে চড়া যান, আমার কিন্তু রিপোর্টটা এমনে স্যার, এটা হইলো তদন্ত রিপোর্ট হলো, এটা কি স্বাধীন হলো? এই জন্যই তদন্ত কমিশন মানেই হলো এটা ইন্ডিপেন্ডেন্ট। কি থেকে নেবেন?
এক্সিকিউটিভ বডি থেকে রাষ্ট্রের যে নির্বাহী প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যেই থাকুক, তারও এখতিয়ার নাই তদন্ত কমিশনের উপরে মাতবরি করতে হবে। এগুলো একটু খোঁজ খবর নিতে হবে না আপনাকে? ওকে স্যার, আপনি কোনো কিছুর খবর নিলেন না, দিয়ে দিলেন কেন? কেন? কারণটা বলতেছি, আমরা জানি না ব্যাপারটা এরকম না। এই যে আপনি নিয়ে চলে গেলেন যে আপনাকে এখন এটাকে ফুল স্টপ মার্কেটে বসতে দিতে হবে। কেন দিতে হবে? এর আগে এসেছিলে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব নতুন বছরে। অ্যাকচুয়ালি তিনি এসেছিলেন যে বাংলাদেশে দুটা বিষয় নিয়ে ইন্ডিয়ার ইনভলভমেন্ট নিয়ে বাংলাদেশের জল্পনা কল্পনা চলছে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাড়ছে। কারণ ওটা আবার ইয়ের পরে পরে ইতিমধ্যে যেটা বলছিলাম, ফেনীর যে বাঁধ ভেঙে দিচ্ছেন আপনারা, ইন্ডিয়া বাঁধ খুলে দিচ্ছে এবং যে পরিমাণ পানি 90 ফিট উঁচা পানি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, ফলে চরমভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চলতেছে। এখন কথা উঠছে যে ইনভেস্টিগেশনটা শুরু করা উচিত বিডিএ নিয়ে। এই জন্য আসছিল তাদের পররাষ্ট্র সচিব। এই পররাষ্ট্র সচিব সবচেয়ে অপরাধমূলক একটা কাজ করে গেছে এই ওয়াকারের সাথে, এবং ওয়াকার সাহেব সেটা অ্যালাউ করছে। কি সেটা? ফর্মাল আসছেন, ফর্মাল দেখা করবেন, শিডিউল থাকবে, কোথাও কার সাথে দেখা হবে, পুরো শিডিউল থাকবে। মনে করলেন কি চলে যাওয়ার সময় যখন এয়ারপোর্টে যাচ্ছেন, নিজ ফ্লাইটে উঠবেন, উনি এয়ারপোর্টে না গিয়ে সোজা জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেলেন ভিতরে? ওয়াকার সাহেবের সাথে বৈষম্য ঠিক করলেন। এই যে আনশিডিউল কাজটা করলেন উনি, আর আপনি অ্যালাউ করলেন ওয়াকার সাহেব, কেন? কারণ ওখানে সে আপনাকে রিকোয়েস্ট করে গেছে, ফর্ডারও বলতে পারে যে বিডিএ নিয়ে কোনো যেন ইনভেস্টিগেশন না হয়। বিডিএ ইনভেস্টিগেশন এই যে যেগুলো আজকে বেরিয়েছে এগুলো বেরিয়েছে, এই যে 67 জন হিসাব করতেছে, 927 জন ঢুকছে উনি দাবি করতেছে। এই ইনফরমেশন গুলো তখন বাইরে চলে আসবে, ইন্ডিয়ার জন্য বিব্রতকর অবস্থা। আজকে এটা নিয়ে ইন্ডিয়ার আনন্দবাজারে যে রিপোর্টটা বেরিয়েছে, ওটা যারা শুনছেন আমাকে তারা ওটা দেখতে পারেন। ওখানে দেখেন কি লিখছে তারা। তারা যথেষ্ট সাবধানতা নিয়ে, আমরা ভাই একটা খারাপ কাজ করে এনেছি, না না সাবধানে কথা বলতে হবে, আনন্দবাজার রিপোর্টটা পড়লে আপনার কাছে পাই। কিন্তু ওই পররাষ্ট্র সচিবের সাথে আপনার বৈঠকের পরে আপনি এই কাণ্ডটা করলেন, উইদাউট নোয়িং অর নোয়িং, আমি জানি না। আপনি যদি বললেন আমি জানতাম না, এটা হবে আপনার অযোগ্যতার সেনাপ্রধান হিসেবে, যে একটা তদন্ত কমিশনের উপরে কথা বলা যায় না। ইউনূস সাহেব কথা বলতে পারেন, সেখানে আপনি কে? ইউনূস সাহেবেরই অথরিটি নাই, তদন্ত কমিশন ডিকটেট করে, তাকে মোটিভেট করে যে আপনি এমনি না অমনে রিপোর্ট করবেন, কনক্লুশনটা এমনি টানবেন না অমনে টান, কিছু বলার রাইট নেই ইউনূস সাহেবের নেই। আর সেখানে আপনি সেনাপ্রধান। এরপরেও আপনি রাও ক্লাবে গিয়ে এরকম হাত তুলে দিলে ধমকায় কথা বললেন কেন? এইটা দিয়ে বোঝা গেল যে আপনার ইনভলভমেন্ট কি আসলে। কিন্তু আমরা জানি আপনি কেন করেছেন এটা, কারণ আপনার নামে যে 1400+ হত্যার দায় আছে, আপনি পাগল হয়ে গেছে, এর থেকে মুক্তি না হচ্ছে। ওটাও আর একটা কাণ্ড। আপনি কোনোভাবেই চাচ্ছেন না যে 1400+ হত্যার জন্য কোনো আইসিটি কোর্টে কোনো মামলা উঠে। এটা নিয়ে সেই থেকে যে আপনি প্যাচ খুঁজতেছেন, মুসরি করতেছেন, সমস্ত কিছু আপনার জীবনের লক্ষ্য হয়ে গেছে এটাকে ফয়েল করে দেওয়া, ব্যর্থ করে দেওয়া। এবং এই ব্যর্থ করে দেওয়ার ক্ষেত্রে আপনি বন্ধু বুঝতেছিলেন, আপনার ট্রেন্ড অ্যান্ড অ্যালি, চোরের বন্ধু চোররাই। আপনি একটা খুনের মামলার আসামি, এই জন্য ইন্ডিয়ানদেরকে এখানে আপনি সাথে নিচ্ছেন। ইন্ডিয়ানদের স্বার্থ আপনি মনে করছেন এইভাবে অ্যালায়েন্স করলে আপনি বিরুদ্ধে আপনি বেড়ে যাবেন। এটা কার বুঝতে বাকি আছে বলেন? আমার নিজেরই এগুলি যতবার আমি আপনার সম্পর্কে বলেছি, পরিষ্কার করে এগুলো বলেছি, কারণ আপনার এগুলো প্রত্যেকটা স্টেপ খুবই আপত্তিকর স্টেপ আপনি নিয়েছেন। এই পদক্ষেপ আপনি নিতে পারেন না। এই ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আপনার নাই। এরপরও আপনি এসব পদক্ষেপ নিয়েছেন। বাধ্য হয়ে আমি প্রকাশ্যে আপনাকে নিয়ে কথা বলেছি যে আপনার এখতিয়ার নাই। আপনি তদন্ত কমিশনের উপরে কোনো চোটপাট বাড়াতে পারেন না। আপনি সেনাপ্রধান হতে পারেন,
কিন্তু আপনার কোনো রাইট নেই এই সরকারের গড়া একটা তদন্ত কমিশনের উপরে কোনো ধমকানি দেওয়া এবং ধমকা এটাকে প্রভাবিত করে নিজের ইচ্ছা অনুযায়ী এর তদন্ত পরিচালিত করা। আপনি বলতে যাচ্ছেন তদন্ত কমিটিই দরকার নাই, জাস্ট আপনি ধমক দিয়ে বলে দিলেন এটা বিডিআর সিপাহীরাই করছে, আর হয়ে গেল। আপনার এত সহজ প্রোপাগান্ডা জ্ঞান বুদ্ধি এটা তো মহিন সাহেবও পারে নাই। আপনি নতুন কি করছেন? এইটাই কি মহিন সাহেবের করে গেছে না? এই জন্যই তো ওটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট বলে লেখা হয়েছিল, জাহাঙ্গীর সাহেব তাই লিখে রাখছিল এবং জাহাঙ্গীর সাহেবের রীতিমতো দমক দিয়ে বলেছিলেন, কার মনে রাখবেন বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। এই জন্য জাহাঙ্গীর সাহেব একেবারে চ্যালেঞ্জ করে বলেছিল 5 ওয়ার্কিং ডের মধ্যে আমি নয়া বানাবো দিচ্ছি তদন্ত কমিশন। এই তদন্ত কমিশন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে করা এবং উনি ওনার কথা রেখেছে, ওনার গাছ আছে ওনার, এইটা উনি প্রমাণ করে দিয়েছিলেন সেদিন আপনাদের আমাদের সবার সামনে। তাহলে মূল জিনিসটা হলো কি আসলে, এই রিপোর্টটা বেরোনোর পরে এখন আপনি সেনাপ্রধান সাহেব আপনার কি বেজিতে একটা অবস্থা হলো না? এই যে যেভাবে উনি রিপোর্টটা দিলে এটা কি এনাফ বলছেন না? এই যে আপনার ফুল স্টপ মার্কা বক্তৃতা, এই বক্তৃতা আপনি কোথায় নিয়ে যাবেন? এটা কোথায় লুকাবেন আপনি? ইটস ওয়েল রেকর্ডেড, এটা অলমোস্ট প্রত্যেকটা টিভির ভিডিও ফুটেজ আছে এটা নিয়ে। এখন তো প্রমাণিত হলো যে আপনার এইটা যে অসৎ উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া ফুল স্টপ মার্কা, এই গতকালকে প্রকাশিত তদন্ত রিপোর্টে প্রমাণ যে আপনি কোন একটা বিশেষ উদ্দেশ্যে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি ওরকম একটা বক্তৃতা দিয়েছিলেন, এখতিয়ার বহির্ভূত একটা বক্তৃতা, ইন্ডিয়ানদের সাথে খাতির করতে গেছিলেন। বেচারা আপনি। ওকে, সার কথাটা হলো তাহলে কি, ফজলুর সাহেবের নয়া তদন্ত কমিশনের রিপোর্টটা এইটা হওয়া প্রকাশিত হয়ে যাওয়ার পরে এখন ওয়াকার সাহেব আপনার দেশের প্রতি যে আনুগত্য আপনার মাস্ট বিং সেনাপ্রধান, এইটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আপনার এই বক্তৃতা যদি সত্যি হয় তাহলে আপনার আনুগত্য নাই। গতকালকের কমিশন রিপোর্টটা তাই প্রমাণ করে। এটা প্রমাণ করে যে আসলে শুধু বিডিআর এটা করে নাই, ফলে আপনার কোনো কিছুতে চাপাই দেওয়া, চেপে রাখা, তার যে প্রচেষ্টা ফুল স্টপ মার্কা বক্তৃতা ইজ এ ভেরি উদ্দেশ্যমূলক, পারপাসফুলি এই বক্তৃতা আপনি নিয়েছেন। এমনিতেই বক্তৃতাটা আপনার এখতিয়ার বহির্ভূত। গতকালকের রিপোর্টটা প্রমাণ করে যে আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করেছেন এবং আপনার বিশ্বাসযোগ্যতা আপনি খুঁজিয়েছেন, জনগণের কাছে খুঁজেছেন, রাষ্ট্রের কাছে খুঁজেছেন, আপনার বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনি যে উদ্দেশ্যমূলক ভাবে এই ধরনের একটা বক্তৃতা দিয়েছিলেন, এটাই আছে প্রমাণিত। এখন আপনি কি করবেন? দেখেন, আপনি খুব ভালো জানেন যে একটা সিম্পলি একটা সেনা সদস্য, যে কেউ সৈনিক, কথাটার গুরুত্ব নিশ্চয়ই কম বোঝেন না। একটা সৈনিকের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, এটার চেয়ে বড় ইনসাল্ট তার জন্য অন্য কিছু হতে পারে না। আপনি আজকে বিশ্বাসযোগ্যতার সংকটে পড়ে গেছেন। আপনার নিজ দেশের জনগণের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা নাই। আপনি কেন ফুল স্টপ বক্তৃতা দিয়েছিলেন? এটা আজকে পাবলিকের প্রশ্নবিদ্ধ। দিকে তাকাইতে গিয়েই দেখলাম যে ওনার হাতটা না ছাইরা দিতেছে, মানে আমাকে ছাইরা দিতেছে। আমি আবার সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করলাম, কিন্তু ধৈর্য রাখতে পারলাম না। অনেক ডাকলাম, আর সাড়া দিল না। আমার কি মনে হইলো জানেন, আমি বোধহয় আজরাইলকে সঙ্গে করে নিয়ে আসলাম। হ্যাঁ, আমি যাওয়ার ঠিক 1 থেকে 1.5 মিনিট ভাই, এর মধ্যে মা নাই। যার জন্য বললাম ভাই, মৃত্যুটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক। এই মুহূর্তে মানে আমি যখন কথা বলতেছি, এখন রাত্রে 9:30 বাজে, এই মুহূর্তে যে অবস্থা বেগম খালেদা জিয়ার, আমার মন বলতেছে তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্যই উনি বোধহয় বাইচে আছে। হ্যাঁ, আমি যেটুক শুনলাম হাসপাতালের খবর। যাই হোক, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, সবাই দোয়া করবেন ওনার জন্য। এবং আমি মনে করি
সরকারের উচিত, হ্যাঁ, মুখ খোলা উচিত সরকারের না এই মুহূর্তে বলা উচিত, আমার সেন্সে আর কি, যদি সরকার বলতো যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার মার অবস্থা ভালো না, আপনার নিরাপত্তার দায়িত্ব সরকার দিবে, এটা তো বলতেই পারে, তাই না? কেন বলতেছে না আমি জানি না। হ্যাঁ, সরকার যদি একটা নিরাপত্তা দিত, উনি যদি আসতো, অনেক সমস্যার সমাধান হইতো ভাই। দেখেন এই মুহূর্তে বিএনপি অনেক বড় সংকটে পড়ছে, মহা সংকটে চারিদিক থেকে। দেখেন সামনে নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে, নির্বাচনের ঘোষণা দিয়ে দিছে। যেমন জামাত ইসলামকে দেখলাম আজকে ওনারা 8 দল নিয়ে খুলনাতে মহাসমাবেশ করতেছে, কিন্তু ওই সমাবেশ থেকে আবার একটা দাবি তুলছে হ্যাঁ না ভোট নিয়ে। সে হ্যাঁ না ভোটটা ওনারা আগে চায়, মানে জাতীয় নির্বাচনের সঙ্গে না, আগে চায়। কেন আগে চাইলো হঠাৎ কইরা, এর মধ্যে ভাই অনেক বড় রহস্য থাকতে পারে। হ্যাঁ, এমনও হইতে পারে সরকারকে চাপের মুখে রাখা, যেন হ্যাঁ না ভোট থেকে সইরা না আসে। আর যদি ওনারা হ্যাঁ না ভোটটা জাতীয় নির্বাচনের আগে চায়, তাহলে ভাই জাতীয় নির্বাচনটা আমার মনে হয় পিছাইতে হবে। জানি না কি হবে, যাই হোক, সংকটে পড়ছে নির্বাচনও, সংকটে পড়ছে হ্যাঁ না ভোটও, সংকটে পড়ছে বিএনপি। কারণ কি জানেন? এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় নির্বাচনী প্রচারণা যে নামবে, এই মন মানসিকতা তো লাগে, তাই না? ওনাদের নেত্রী হাসপাতালে জীবন মৃত্যুর মাঝখানে, এবং ওনাদের নেতা লন্ডনে, দেশে আসতে পারতেছে না, ওনার জীবন হুমকির উপরে। তার মানে কি মহাবিপদ না চারিদিক থেকে? দেখেন আল্লাহ মহা উত্তম পরিকল্পনাকারী, উনি কিভাবে পরিকল্পনা করে রাখছে কেউ জানে না। যে নির্বাচন কইরা বিএনপি সারা বছর চিৎকার করলো, সে নির্বাচন কিন্তু দিয়ে দিল, কিন্তু সে নির্বাচন এখন হুমকির মুখে। নির্বাচন যে হুমকির মুখে কেন বলতেছি, দেখেন বিভিন্ন টক শোতে, বিভিন্ন চ্যানেলে যেসব আলোচনা হচ্ছে, যারা আলোচনা করতেছে সবাই কিন্তু একটাই কথা বলতেছে, নির্বাচন হবে কিনা, মানে বিশ্বাস করতে চায় না। অথচ দেখেন এই নির্বাচনের জন্য ইনারাই কিন্তু এই টক শোতে চিৎকার করছে। আবার দেখেন এই বিএনপিও কিন্তু নির্বাচনের জন্য চিৎকার করছে, সেই নির্বাচন চলে আসছে। এখন নির্বাচন কি হবে কি হবে না, এইটা নিয়ে প্রশ্ন। কারণ ওই যে সংকট, নেতৃত্বের সংকটে পড়ে গেছে বিএনপি। বাস্তবতা মানতে হবে আপনাদেরকে। এই মুহূর্তে আমি মনে করি নির্বাচন যদি পিছিয়ে দিত, তাহলে বিএনপির জন্য সবচেয়ে বেশি ভালো হইতো। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সাহেব না আসবে এবং বেগম খালেদা জিয়ার কি হয় এক উপরওয়ালা জানে। সবাই দোয়াতে রাখবেন, আপনি তো দোয়াতে রাখবেন বেগম খালেদা জিয়াকে। আগামীকালের সূর্যটা আমার ভাগ্যে আছে কিনা, বা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কারো কারো ভাগ্য নাও তো থাকতে পারে। এইটাই তো বাস্তবতা। যার জন্য এই বাস্তবতা থেকে আমি বলতে চাচ্ছি, এই মুহূর্তে অন্তত বিএনপির জন্য নির্বাচন করাটা একটু মুশকিল হয়ে যাবে। কেন মুশকিল হয়ে যাবে? দেখেন ওনাদের দলের ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আপনারা নিজেরাই বলেন, নিজেদেরকে প্রশ্ন করেন, যদি আপনি বিএনপি কইরা থাকেন আপনি নিজেকে প্রশ্ন করেন সেই পরিবেশটা কি আছে? কেউ আইনা জাহাজ বেচা ফেলাইতেছে ভাই। একটা জাহাজ ভাড়া নিছিল ওনারা কয়েকদিনের জন্য, ওইটা আইনা ভাঙ্গা কাইটা বেচা ফেলাইতেছে। আবার দেখেন খুলনা আদালতের সামনে খুন খারাপি হয়েছে। আমি কিন্তু এটা বলতেছি না যে ওনারা এই কাজ করছে, আমি বলতে চাচ্ছি দেশের পরিবেশটা, পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 3টা কথা দিছিল। 3টা কথা কি? আমি বিচার করবই, আমি সংস্কার করবই, আমি নির্বাচন দিবই। নির্বাচনও দিয়ে দিছে, সংস্কার ফেলে দিছে হ্যাঁ না ভোটের মাধ্যমে। আর বিচার যে দৃশ্যমান সেটা তো আমরা দেখতে পাচ্ছি, এতটা দৃশ্যমান যে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্যকে 2 বছরের জন্য জেল দিয়ে দিছে। মানে আমি টিউলিপ সিদ্দিকীর কথা বলতেছি। দেখেন শুধু ভারতের চোখে চোখ না, কিন্তু ইংল্যান্ডের চোখে চোখ রেখা ওনাদের পার্লামেন্টের একজন মেম্বারকে আমাদের দেশের বিচারে এখন সে অপরাধী। অস্বীকার যাইতে পারবেন? ডক্টর ইউনূস স্যার যা যা বলছে উনি তাই করার চেষ্টা করতেছে, এটা এখন দৃশ্যমান। এই পিলখানা হত্যাকাণ্ডের জন্য জাতীয় তদন্ত কমিশন উনি কইরা দিছিলেন। ওনারা 11 মাসের পরিশ্রমে 11টা মাস পরিশ্রম করছে এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে। এর মধ্যে তো দেখেন সবাই জাইনা গেছেন আপনারা এর সাথে কিভাবে জড়িত ছিল আওয়ামী লীগ, এবং ভারতের কথাও শোনা যাচ্ছে।
এমন এমন কথা শোনা যাচ্ছে ভাই, ভারতও এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। ডক্টর ইউনূস স্যার দেখেন কাউকে ছাড় দিচ্ছে না। এই পিলখানা হত্যাকাণ্ডের বয়স হয়ে গেছে 16 বছর। 16 বছর আগে শুনছিলাম একটা তদন্ত কমিটি করছে, তারপরে কি হয়েছে কেউ জানে না। এই টক শোতে আইসা এইসব নিয়ে কারো আলোচনা করার কোনো সাহস ছিল না। কাউকে দোষ দেওয়া যাবে না ভাই, কারণ কি জানেন, জীবনের মায়া সবাইরই আছে। ওই 16 বছরে এসব নিয়ে কথা বললে তো ভাই ওই আয়নাঘর, গুম, হত্যা এগুলো হইতো, এগুলো তো সবাই আমরা জানি। এই যে পিলখানার হত্যাকাণ্ড, এই পিলখানার ট্র্যাজেডির মধ্যে দেখেন কত বড় ঘটনা। 57 জন অফিসার 48 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল, অথচ এই 57 জন অফিসারকে তৈরি করতে 48 বছর লেগে গেছে। কিন্তু কোনো বিচার কি পাইছে? কোনো বিচার পাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে এটা একটা ইতিহাস। এই যে তদন্ত কমিশনের যে রিপোর্টটা ওনার হাতে আসছে, এটা একটা ইতিহাস, জাতির জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে। কারণ কি জানেন, এটার যদি বিচার না হয়, হ্যাঁ এটার যদি বিচার না, এই পিলখানা হত্যাকাণ্ডের কথা বলতেছি, ওইটার যদি বিচার না হয়, জুলাই গণ অভ্যুত্থানের যদি বিচার না হয়, শাপলা হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, তাহলে এই দেশে ভাই আবার ওই বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে, আবার জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতে পারে, শাপলা চত্বরের মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু উনি এইটা পুরোপুরি বন্ধ করতে চায় বইলাই দেখেন দেশের ভিতর থেকে এবং দেশের বাহির থেকে সবাই চোখ রাঙ্গানিকে উপেক্ষা কইরা ডক্টর ইউনূস স্যার যা যা কথা দিছে তাই পালন করতেছে। দেশের ভিতর থেকে বলা হয়েছিল না স্টপ, এনাফ ইজ এনাফ, এইসব কথা তো বলা হয়েছিল। তখন আমাদের মনে প্রশ্ন উঠলো যে হয়তোবা এই পিলখানার হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা প্রশ্ন তো আসছে। কিন্তু না, উনি যা যা কথা দিছে সেটা রক্ষা করছে। আজকে দেখেন এই পিলখানার হত্যাকাণ্ড কিভাবে ঘটছে, কারা ঘটাইছে, কারা কারা জড়িত, ওই যে তাপসের নামও আসছে। আবার দেখেন ওই যে সাহারা খাতুন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি কিন্তু 20 জন 25 জন নিয়ে মিছিল করতে করতে সাদা পতাকা নিয়ে পিলখানার ভিতরে ঢুকছিল, কিন্তু বাইর হইবার সময় বাইর হইছে 200 জন নিয়ে। ওই যে বাকি 175 জন ধরে নেন, ওনারা 20-25 জন ছিল, আর 200 জন, তার মানে 175 জন যে বাকি ওনাদের সঙ্গে বাইর হয়ে গেল পিলখানা থেকে, এরা কারা? এরাই ছিল সে হত্যাকারী। এরকম প্রশ্ন তো চলেই আসছে সামনে। এখন আরো কি আসছে, হিন্দিতে কথা বলছে। হ্যাঁ, ওই যে সোলজারদের মধ্যে মুখ ঢাকা, ওরা হিন্দিতে কথা বলছে আর কিল করছে। সব কিছুই এখন সামনে। দেখেন এই সব কিছু জাতির সামনে আয়না দিয়া ডক্টর ইউনূস স্যার হয়তো 2-2.5 মাস 3 মাস পর নির্বাচন হয়ে গেলে উনি চলে যাবে। বাকি কাজগুলা কারা করবে? বাকি কাজগুলা করতে হবে নির্বাচিত সরকার আইসা। কিন্তু নির্বাচিত কোন সরকার আইসা এই কাজগুলা করবে? কিভাবে করবে? কারণ আমরা তো বর্তমানে দেখতে পারতেছি এই যে সবচেয়ে বড় দল, তাদেরকে নিয়ে তো ভাই অনেকেরই আশা ভরসা, অনেকেই স্বপ্ন দেখতেছে, অলরেডি স্বপ্ন দেখা শুরু করছে, এবং ওনাদের আচরণেই বোঝা যায় যে ওনারা ক্ষমতায় চলে গেছে। আপনারা খেয়াল করলেই বুঝবেন, ওনাদের আচার আচরণ, কথাবার্তা সব জায়গায় বুঝাই যায় ওনারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু দর্শকের কাছে, আমাদের সাধারণ জনগণের কাছে দৃশ্যমান কি? এরকম শত শত ঘটনা আছে। 200 জনের উপরে ওনারা নিজেরাই মারামারি কইরা পৃথিবী থেকে বিদায় হয়েছে। এর মধ্যে ভাই ধর্ষণ মামলাও আছে। মানে পুরা একটা ব্যভিচার চলতেছে চারিদিকে। এই সব কিছুকে নিয়ম শৃঙ্খলায় আনার জন্য তারেক রহমান সাহেবকে ঢাকায় আসতে হবে, বাংলাদেশের মাটিতে পা রাখতেই হবে। যদি পা না রাখে, উনি যদি ওনার দলটাকে নিজের হাতে একদম মাঠে দাঁড়ায়া, এই বাংলার মাটিতে দাঁড়ায়া যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না আনে, তাহলে আপনারা লেখা রাখতে পারেন আগামী নির্বাচনের যে স্বপ্ন দেখাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে ঈদের মতো আনন্দ উপভোগ করব না, হাহাকার আসবে, বুকের কান্না আসবে। অনেক মা তার সন্তান হারাবে, অনেক বোন তার ভাইকে হারাবে, অনেক বউ তার স্বামীকে হারাবে ভাই এই আগামী নির্বাচনে, যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে এখনই না আনতে পারেন। কারণ কি জানেন, দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। এই যে দেখেন পিলখানার হত্যাকাণ্ডের বিচার আজকে সামনে চলে আসলো, এইটা নিয়ে কি তেমন কোনো আলোচনা আছে? দেখেন পিলখানার মতো একটা বড় ঘটনা, তাও কিন্তু এখন এটা আলোচনার শীর্ষে না। আলোচনার শীর্ষে কোনটা? ওই যে বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছে,
ওইখানে 18, 2024 সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন, সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা রীতিমতো আওয়ামী লীগ আমলে মন্ত্রী পদে ছিলেন। দেখেন, আনিসুল ইসলাম মাহমুদ বা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আসলে সহজ নেতৃবৃন্দ নন। মানে এরা মানে হঠাৎ করে ভুইফোর রাজনীতি করতে আসেন নাই। এরা জিয়ার আমল থেকে, আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন, তখন থেকে তিনি ক্রমাগতভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন। সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে 2001 সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু। মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই এরশাদের আমল থেকে। কাজেই এরা সব ঘাঘু পলিটিশিয়ান। এই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং 6ই ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে। বুঝতেই পারছেন এ ধরনের ব্যক্তিরা, মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে, মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন, এরশাদের আমলে মন্ত্রী, বিএনপি আমলে কেউ মন্ত্রী, আর আওয়ামী লীগ আমলে তো ছিলেনই, এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। রীতিমতো গ্রিন সিগন্যাল না পেয়ে গেলে এই টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা, যাদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে, তারা আমরা নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই, সেটা খুব পরিষ্কার। এখন 16টি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যিনি কিনা 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন। তো এই আনিসুল ইসলাম মাহমুদকেও কিন্তু 5ই আগস্ট জাতীয় পার্টির নেতা হিসেবেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে গেছিলেন, তখনও তিনি জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আনিসুল ইসলাম মাহমুদ তিনি এখন বলছেন যে তারা যে 16 দলের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন, এই জোট শুধু নির্বাচনী জোট নয়, এই জোট ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না। যদি অংশ নিতে না পারে, অন্তত 25% ভোট রয়েছে, এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে। যারাই ক্ষমতায় আসুক, একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে। আরে হাসনাত আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, এবি পার্টি, মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে। যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদীয় আসন আছে, রাজনৈতিক উপস্থিতি আছে, কূটনৈতিক যোগাযোগ আছে, তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে, ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কাড়বেন তাতে এসব এনসিপি টেনসিপি বা এবি পার্টি বা যারা এখন নির্বাচনে গিয়ে রীতিমতো সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা। এখন আনিসুল ইসলাম মাহমুদদের কিন্তু অবস্থান খুব শক্ত। মানে বলেন তো কি রহস্যে শেখ হাসিনার আমলের মন্ত্রী এবং শেখ হাসিনার সর্বশেষ যাকে এরা আমিডামিন নির্বাচন বলে, সেই আমিডামিন নির্বাচনেও যিনি কিনা বিরোধী দলের উপনেতা ছিলেন, তিনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, স্বাভাবিক পেশা জীবন কাটাচ্ছেন বলুন তো? কারণ চট্টগ্রামের এই প্রভাবশালী পরিবারের ব্যক্তিটি আনিসুল ইসলাম মাহমুদ, উনি খুব ঘনিষ্ঠ, এমনকি ডক্টর ইউনূসের সঙ্গে পারিবারিকভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এখন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, এরা সব বাড়িতে বসে একসাথে আড্ডা দেন, কবিতা আবৃত্তি করেন। এসব ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছড়িয়ে পড়ে। কাজেই এদের ভিত্তিটা শক্ত।
এদেরকে নাড়া দিয়ে দেবেন ওই হাসনাত আব্দুল্লাহ আর নুরুল হক নুরু, এর কোনো সম্ভাবনাই নাই। এখন এর সঙ্গে দেখেন, উনাদের সঙ্গে এসে এই জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে যারা যারা এসে যোগ দিয়েছেন, তার সঙ্গে তো এমনিতেই ABM রুহুল আমিন হাওলাদার তার অংশের জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আছেনই, এদের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছেন তার মধ্যে কট্টর বিএনপি ঘরানার সাংবাদিক শওকত মাহমুদ আছেন। তিনি বিএনপি থেকে এই নমিনেশন নিয়ে নির্বাচন করেছিলেন বোধহয় 2018-তে। তো সেই শওকত মাহমুদ এখন তো আলাদা দল করেছেন জনতা পার্টি নামে, সেই শওকত মাহমুদের দল যোগ দিচ্ছেন। এদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। এই অ্যাডভোকেট মহসিন রশিদকে, যিনি প্রথম হাইকোর্টে গিয়ে এই মামলা দায়ের করলেন যে ইউনূস সরকার 106 অনুচ্ছেদ অনুযায়ী যে বলছে যে আপিল বিভাগের একটা রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে, এটা সত্যি হতে পারে না, এই সরকারটি অসাংবিধানিক। মানে ঘাঘু সব লোক, শক্তিশালী সব লোক, যিনি কিনা সেই গত বছরেই মামলা ঠুকে দিয়েছেন যে ইউনূস সরকার অসাংবিধানিক, সেই আইনজীবী মহসিন রশিদও আছেন কিন্তু এই আনিসুল ইসলাম মাহমুদদের এই জোটের মধ্যে। এছাড়া তো বললামই, আনোয়ার হোসেন মঞ্জু নিজেই তো একাই 100, পিরোজপুর 2 থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ইত্তেফাকের মালিক। এই আনোয়ার হোসেন মঞ্জুদেরও প্রভাবের গল্পটা বলি, যে ধরেন তিনিও তো শেখ হাসিনার আমলেরও মন্ত্রী। তো তিনি সেপ্টেম্বর 2024-এ কিন্তু গ্রেফতার হয়েছিলেন, এবং গ্রেফতার হওয়ার 4 ঘন্টার মধ্যে এই ইউনূস সরকারকে, শেখ হাসিনা আমলের মন্ত্রী সংসদ সদস্য এই আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিতে হয়েছিল তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আছে এই যুক্তি দেখিয়ে। বুঝতেই পারছেন, আওয়ামী লীগের মৃত্যুশয্যায় থাকা, বার্ধক্যের ভারে নুয়ে পড়া নেতা কর্মীরাও যখন, মানে সাবেক মন্ত্রীরাও যখন সব জেলে, আর একবার আদালতে যাচ্ছেন আর ফিরছেন কারাগারে, আদালতে যাচ্ছেন আর কারাগারে ফিরছেন, এই ভিডিও নিয়মিত প্রকাশ হচ্ছে, তখন আনোয়ার হোসেন মঞ্জুদের ক্ষমতাটা কত শক্তিশালী এবং কতটা প্রভাব বিস্তারী সেটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় না। জিএম কাদের অংশ কিন্তু বসে নাই। জিএম কাদেরের অংশ মানে যাদের কাছে লাঙ্গল মার্কাটা এখন আছে, এবং জিএম কাদের অংশ শামীম হায়দার পাটোয়ারি তার মহাসচিব, যেই অংশটি আসলে নুরুল হক নুরুরা যখন দলবল নিয়ে ওই জাতীয় পার্টি ভাঙতে গেলেন, এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই ঘোষণা নিয়ে ওই অফিসের দিকে গেলেন, যারা অফিসে থেকে অফিস রক্ষা করলেন, দল রক্ষা করলেন এবং নুরুল হক নুরুদের প্রতিহত করলেন, সেই জিএম কাদের অংশ এখন বলছে তারা 300 আসনেই প্রার্থী দেবে। এবং এরই মধ্যে রংপুর বিভাগের 33টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। রংপুর বিভাগের প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান করছেন, এবং জাতীয় পার্টির এই জিএম কাদের অংশ বলছেন যে তাদের যত প্রার্থী, তার বাইরেও তারা নতুন প্রার্থী দেওয়া সহ আরো অনেক চমক দেবেন। এখন কি ধরনের চমক দেবেন, মানে তারা আসলে কাদেরকে তাদের প্রার্থিতা বা তাদের লাঙল প্রতীক তুলে দিচ্ছেন সেটা দেখবার জন্যও কিন্তু তার মানে অপেক্ষা করতে হবে। এবং এর বাইরে তারা যে চমক দেখিয়েছে, তারা আবার এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেত্রী খালেদা জিয়া রোগ সজ্জায়, সেখানে বিএনপি নেত্রীকে দলে বলে দেখতে গিয়ে জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে এসেছেন, খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনা করে এসেছেন, এবং সেখানে তাদের গয়েশ্বর চন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের সঙ্গে যে কথা হয়েছে সেই কথাও তারা এসে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তার মানে জাতীয় পার্টি আর বিএনপির মধ্যে কোনো বিভেদ নাই। মনে রাখবেন, বিএনপি কখনো মুখ দিয়ে উচ্চারণও করে নাই জাতীয় পার্টি নিষেধ করতে হবে এমন কোনো দাবি, এবং মনে রাখবেন এমনকি ডক্টর ইউনূসের সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে রবের মধ্যে যখন তাদের বৈঠক হয়েছিল, তখন বেরিয়ে আসার পর সাংবাদিকরা যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইউনূস সাহেবও তাদেরকে এ প্রসঙ্গে কোনো কথা বলেন নাই। কাজেই জাতীয় পার্টি প্রস্তুত, কমনওয়েলথ মহাসচিব নিশ্চয়ই গ্রিন সিগন্যাল দিয়ে গেছেন, আর এই আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, আনোয়ার হোসেন মঞ্জুদের মতো নেতাদের কাছে সব দেশ থেকেই গ্রিন সিগন্যাল এসেছে। মানে এই ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুদেরকে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, মানে অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের দূত ইত্তেফাকের মালিক এই আনোয়ার হোসেন মঞ্জুরা। তো সেই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদেরদের কাছে নিশ্চয়ই দেশে নয়
দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না, জাপা তাই নির্বাচনে আসছে। এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনূস? আর আপা ছাড়া যদি নির্বাচন হয়ও, তাহলে আনিসুল ইসলাম মাহমুদরা যা বলছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে 25% ভোট তবু নাকি তাদের পাবার একটা সম্ভাবনা আছে। তার মানে আওয়ামী লীগের সঙ্গে কি কোনো রাজনৈতিক কৌশলের ভিত্তিতে কোনো নির্বাচনী জোট, অনানুষ্ঠানিক নির্বাচনী জোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে সত্যি আওয়ামী লীগের পুনর্বাসন ঘটবার বা রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা পাবার, নিরাপত্তা পাবার সম্ভাবনা তৈরি হচ্ছে। সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের যেই অবস্থা, তাতে সত্যি কি তারা, যারা তাদের ঘর পোড়ায়, বাড়ি পোড়ায়, চাঁদাবাজি করে, যাদের মামলায় হামলায় তাদের অস্থির অবস্থা, তাদের হাত থেকে মুক্তি পেয়ে অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ পেলে সেই সব তফসিলকে ঘোষণা করা হচ্ছে, বিএনপি তারেক রহমান সাহেবকে কিভাবে মূল্যায়ন করছে এবং তার বিরুদ্ধে যে সকল প্রচারণা বিএনপি বিরোধীরা চালিয়ে যাচ্ছে, লন্ডনে বসে আর এই দেশ চালানো যাবে না, লন্ডনে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এ সকল কথাবার্তা যারা বলছেন তাদের রাগ ক্রোধ ক্রমশ বেড়ে যাচ্ছে এবং জনগণকে আরো বেশি করে তারেক রহমান বিরোধী প্রচারণায় অংশগ্রহণ করানোর জন্য বিএনপি বিরোধী শক্তি একজোট হয়ে পড়েছে। ঠিক সেই সময়টিতে বিএনপির ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ হয়ে এখন হাসপাতালে মৃত্যুশয্যায়। তার সুস্থতা কামনা করছি সবাই, কিন্তু আশাবাদী নই, কারণ তার বার্ধক্য এবং কারণ তার দীর্ঘদিনের রোগ ভোগ। তার শরীরের পরতে পরতে সারা জীবনের যে রোগ বালাই, সেগুলো এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে তার পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো এবং নতুন করে আবার হাসি মুখে নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলা প্রায় অসম্ভব। ইতিমধ্যে আমরা দেখেছি তার দুটো হাত এটি পক্ষাগ্রস্ত হয়েছে, তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করছেন এবং রেসপন্ড করতে পারছেন না। মানে তাকে কেউ সালাম দিচ্ছে, কেউ স্পর্শ করার চেষ্টা করছে, কাছাকাছি যাচ্ছে, আমরা যে আই কন্ট্যাক্টগুলো দেখছি তাতে মনে হচ্ছে যে তিনি স্বাভাবিক অবস্থাতে নেই। অন্তত সশস্ত্র বাহিনী দিবসে তাকে আমরা যেভাবে দেখেছি অমনটি মনে হয়েছে। তো সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ থাকেন কিংবা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন, তার অবর্তমানে বিএনপির কী হবে? তারেক রহমান যদি আসেন কেমন হবে, না আসলে কেমন হবে, কেন আসছেন না, তার কেন পাসপোর্ট নেই? আবার সরকারের পক্ষ থেকে বলা হলো তাকে ওয়ান ওয়ে বা কি এরকম একটা ট্রাভেল পাস দেওয়া হবে। কেন ট্রাভেল পাস? একটি পাসপোর্ট তৈরি করতে কিংবা এটি ভোটার আইডি তৈরি করতে এখন যে প্রযুক্তি 1 মিনিট সময় লাগে। তো তারেক রহমান সাহেব নির্বাচনে দাঁড়াবেন, তার কি ভোটার আইডি আছে? নতুন করে সামনে এসছে কথাগুলো। তার পাসপোর্ট নিয়ে নানা রকম কথা হচ্ছিল, তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছিল, এবং ব্রিটেনে তিনি যে পলিটিক্যাল অ্যাসাইলেমে আছেন সেটি নিয়েও কথা হচ্ছিল। আসলে তিনি কে, কি অবস্থায় আছেন? তিনি কি ব্রিটিশ নাগরিক, নাকি ব্রিটেনে আশ্রয়প্রাপ্ত একজন শরণার্থী যার একটি সাধারণ আইডেন্টি কার্ড আছে? শরণার্থী হিসেবে কোনো একটা দেশে যেতে হলে তাকে সেই ট্রাভেল পাস নিয়ে, ব্রিটেনের ট্রাভেল পাস নিয়ে তাকে যেতে হয়, যেভাবে অতীতে তিনি সৌদি আরবে গেছেন উমরা করার জন্য। তো সেটা অর্থাৎ ব্রিটেনের ট্রাভেল পাস নিয়ে তিনি সৌদি আরব গিয়েছেন। এখন ব্রিটেনের সেই ট্রাভেল পাস নিয়ে যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে তো হই হই রই রই পড়ে যাবে, যারা সমালোচক তাদের মুখে খই ফুটবে। আবার তিনি যদি বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে আসেন তখন প্রশ্ন আসবে, কেন ট্রাভেল পাস? তিনি পাসপোর্ট নিলেন না কেন? তাহলে কি তার ভিন্ন কোনো পাসপোর্ট আছে নাকি নেই? এরকম হাজারো নির্মম প্রশ্ন সামনে চলে এসেছে। আর অন্যদিকে মৃত্যুসজ্জায় তার মায়ের যে করুণ আরতি, এটি দেশবাসীকে কাঁদাচ্ছে।
এরই প্রেক্ষিতে নির্বাচনের যে ডামাডোল, ইলেকশন কমিশনের যে কর্মব্যস্ততা, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনের যে দৃঢ়তা এবং তার যে উৎসাহ উদ্দীপনা একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য, কিংবা প্রধান উপদেষ্টার যেটা কমিটমেন্ট সারা দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার জন্য তিনি একটি অভিনব নির্বাচন করবেন, অবিস্মরণীয় নির্বাচন করবেন, যুগান্তরী নির্বাচনী করবেন, যেন পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে যে এটি বাংলাদেশে হলো কি করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের পক্ষে এ ধরনের একটি নির্বাচন করানো সম্ভব। এরকম একটা ল্যান্ডমার্ক তিনি স্থাপন করতে চাচ্ছেন, এরকম একটি মাইলস্টোন তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। ঠিক সেই সম্ভাবনাটা একেবারে শেষ মুহূর্তে এসে মনে হলো মুখ থুবড়ে পড়েছে। যেটা বলছিলাম, আমাদের দেশের যে চিরাচরিত প্রথা, সেই প্রথা অনুযায়ী একটি প্রবাদ রয়েছে, তীরে এসে নৌকা ডুবে। আপনারা যারা এটা শুনেছেন তারা তো জানেনই, আর যারা প্র্যাকটিক্যালি এরকম কয়েকবার এরকম বিপদের মধ্যে পড়েছেন তারা জানেন যে কেন তীরে এসে নৌকা ডুবে। আমি ভাটি অঞ্চলের মানুষ। নৌকা আমার জীবনের অপরিহার্য অংশ ছিল, জীবনের একটা বিরাট সময় পর্যন্ত। তো সেই নৌকার বিভিন্ন রূপ, বর্ষাকালে ব্যক্তিগত নৌকার রূপ, তারপর কোনো বড় নদী পারাপারের জন্য যে খেয়া হিসেবে, পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে নৌকা যে ব্যবহৃত হয়, সেই নৌকার এক রূপ, আর যাত্রীবাহী নৌকার আরেক রূপ। এসবই দেখেছি, যেটা দক্ষিণাঞ্চলে সেই লং ডিস্টেন্স, দীর্ঘ যাত্রার জন্য যে নৌকাগুলো থাকে সেগুলিকে বলা হয় গয়না, গয়না নৌকা। এখন সেগুলো নেই। তো বিশেষ করে খেয়া পারাপারের ক্ষেত্রে, অর্থাৎ ছোট একটি নদী বা খাল পারাপারের জন্য যে পাবলিক ট্রান্সপোর্ট থাকে, এখানে প্রচণ্ড ভিড় হয় হাটবারগুলোতে। বাজার নিয়ে, সদা নিয়ে লোকজন ফিরে আসে, অথবা বাজার সদা করার জন্য এপার থেকে ওপারে যায়। এবং এসব ক্ষেত্রে প্রায় নৌকাডুবি ঘটনা ঘটে এবং তীরে এসে। মূল কারণ, সবাই একসঙ্গে নামতে চায়, খুব দ্রুত তীরে নামতে চায়, খুব দ্রুত মাল সামান নিয়ে তীরে পৌঁছানোর জন্য যে তার অধৈর্য মনোভাব, এই অধৈর্য মনোভাবের কারণে একজন আরেকজনকে ছাড় দিতে নারাজ, এবং ধাক্কাধাক্কির কারণে কি হয়, নৌকাটা ডুবে যায়। এবং খুবই অল্প পানিতে এই নৌকা ডুবে, মানুষ মরে না, মাল সামান নষ্ট হয়ে যায় এবং যাত্রা ভঙ্গ হয়ে যায়। এই যে তীরে এসে নৌকা ডুবার যে কারণ, সেই কারণটি এখন আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে নির্বাচনের ক্ষেত্রে। আজকে নভেম্বরের 30 তারিখে যে ভিডিওটি করছি, হাতে আর মাত্র 15 দিন বা বড় জোর 12-13 দিন আছে নির্বাচনের তফসিল ঘোষণা, অ্যাজ উই ওয়ার এক্সপেক্টেড, আমরা যেভাবে আশা করেছিলাম। সেটি যে হচ্ছে না, এটি এখন বাংলাদেশের বদ্ধ উন্মাদ তারাও বুঝেন। আর এই জিনিসগুলো কেন হচ্ছে না, এখানে প্রকৃতি কতটা দায়ী এবং আমাদের কর্ম কতটা দায়ী, আমাদের অধৈর্যতা কতটা দায়ী, আমাদের যাকে বলা হয় তীরে নামার চেষ্টা কতটা দায়ী, এটি আপনারা ভালো করে বুঝেন। কিন্তু বাস্তবতা হলো যে এখন আজকের এই দিনটি পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতি বিএনপিকে নিয়ে, তারেক রহমান সাহেবকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। এবং এই নির্বাচনে নিশ্চিত যে বিজয়ী দল সামনে যেটি হতে যাচ্ছিল, সেখানে বিএনপি, সেই বিএনপিকে নিয়ে যদি এরকম একটা অনিশ্চয়তা তৈরি হয়, কাজেই বাকি দলগুলোকে নিয়ে, জামাতকে নিয়ে, এনসিপিকে নিয়ে, এবি পার্টিকে নিয়ে বা খেলাফত মজলিসকে নিয়ে একটি নির্বাচন করব আমরা সবাই। সে নির্বাচনে আমিরে জামাত হবেন প্রধানমন্ত্রী। নামটা কেমন একটু শুনুন তো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান, কেমন শোনায়? কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব এটিএম আজাহার, কেমন শোনায়? কিংবা ধরুন প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী
এবি পার্টির জনাব মুজিবুর রহমান মঞ্জু কেমন শোনাচ্ছে? ভারতের ব্যাপারে এখানে এই কমিশনের রিপোর্ট নিয়ে আমরা একটা পরবর্তী সময়ে আরেকটা অনুষ্ঠানে আলোচনা করব, সেটি আমি আশা রাখছি। এবং আমি এখানে একটা তথ্য দিতে চাই, এই তথ্যটা পাওয়ার পর আমি কিছু কিছু খণ্ডিত তথ্য পেয়েছি। এই রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তারা এনেছেন, যে 2009 সালের 24শে ফেব্রুয়ারি হতে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে 65 জনের বাংলাদেশ থেকে বহির্গমনের কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ তারা ইমিগ্রেশন ক্রস করে ঢুকছে, কিন্তু 65 জন বের হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আবার ওই তারিখের মধ্যে 1221 জন বাইরে গেছেন ইমিগ্রেশন বাংলাদেশ থেকে, ভারতীয় নাগরিক। তাদের মধ্যে 57 জন এখন পর্যন্ত আবার ফিরে আসেন নাই, ইমিগ্রেশন থেকে বের হয়ে তাদের আগমনের আর কোনো তথ্য পাওয়া যায়নি। তো তার মানে আমি তো বলবো যে কমিশন অনেক সূক্ষ্মভাবে অনেক কিছু বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং তাদের উপর তো চাপ ছিল অনেকটা। সেনাবাহিনীর একটা অংশ কিন্তু যারা মইনুদের অনুসারী, যারা হাসিনার অনুসারী, তারা কিন্তু চায় নাই, ভারতের অনুসারীরা চায় নাই এই রিপোর্টটি সুচারুভাবে আসুক। তো এখন আপনি কি মনে করেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা এখনই ইউনূস সরকার নিতে পারে, বা আপনি এদের বিরুদ্ধে যাদের নাম আমি বললাম, আপনি তো শুনতেছেন সবই বিগ শট, কেউ অ্যারেস্টে আছে, তো আপনি কি মনে করেন যে তাদের ব্যাপারে ইউনূস সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবেন, বা এই ক্ষেত্রে বাধাটা কি? এক্ষেত্রে ভাই বাধা কিছু নেই, একটাই বাধা যেটা আছে যে ইউনিট সরকারের হাতে অফিসিয়ালি আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে নির্বাচনের আগে 2 মাসের মতন সময় আছে এই সরকারের হাতে। তো আমি সবসময় বলি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবার আগেই এই জায়গায় প্রফেসর ইউনূসের সরকারকে অবশ্যই কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এখন 2 মাসের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়া কতটুকু সম্ভব? অবশ্যই সম্ভব। প্রথম কথা, এদের মধ্যে অনেকেই আপনি জেনে থাকবেন তাদের পাসপোর্ট কিন্তু ব্লকড আছে, মানে তাদের ইমিগ্রেশনের উপর বার বা নিষেধাজ্ঞা আছে, দেশ ত্যাগের উপরে। বাকি যে কজন আছে তাদের উপরে আপনারা প্রথম জিনিস আপনারা ইমিগ্রেশন বার ইম্পোজ করেন, সেটাতে সমস্যা নেই। দেন আপনারা যে এখানে রেকমেন্ডেশনে বলা আছে তদন্ত কমিশনের, আপনি যেখান থেকে পড়লেন সেখান থেকে আমি বলছি যে এখানে দেশের আইন প্রয়োগকারী সংস্থা, বিচার ব্যবস্থা, তাদের প্রত্যেক এবং সরকারকে এই 3টা জায়গাকে বলা হয়েছে যে আপনারা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তো এটা তো ওনাদের কাছে আছে। একটা ব্যবস্থা গ্রহণ করবার জন্য এখানে আলাপ আলোচনা কারো কাছে নাই, এখানে কারোর সাথে কোনো সলা পরামর্শ, কারো অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আপনারা একটা তদন্তে উঠে এসছে, এখন এর মধ্যে কেউ যদি মনে করেন যে সে নির্দোষ, তাকে যত আগে থাকতে আপনি পারেন সুযোগ দেন তার নির্দোষ হওয়াটা প্রমাণ করবার জন্য, যে না আপনারা তদন্ততে বলছেন সেটা। তো সেই জায়গায় অবশ্যই সুযোগ আছে। আরেকটা জিনিস কি, আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে এবং সেনাবাহিনীকে এই ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করতে হবে। আমার বিশ্বাস আছে, দেখেন জেনারেল ওয়াকারকে আমি ধন্যবাদ জানাই, উনি নিজে থেকে এসে কমিশনে সাক্ষ্য দিয়েছেন, দ্যাটস এ পজিটিভ সাইন। এখন বাকিটুকু যেটা আছে এখানে, আমি তো একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমাকে বাঁচানোর জন্য আপনারা তো কোনো কিছু, আমার বিরুদ্ধে তো অভিযোগ নাই, বাট আমি যে একটা বিপদে পড়লে আপনারা তো আমাকে বাঁচাবেন না। তাহলে যার নামে অভিযোগ আছে আমাদের ব্রাদার অফিসারদেরকে, দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদেরকে হত্যা করবার জন্য সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনবার জন্য সহযোগিতা করে আপনারা জাতির কাছে সেনাবাহিনীর ভাবমূর্তিটা আরো উজ্জ্বল করেন। সরকার, বিশেষ করে যেই সরকারের যে সংস্থাগুলো আছে তারা কিন্তু তাকায় থাকে সবসময় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যাতে এটাতে সাপোর্ট দেয়। আমি বিএনপি, জামাত সহ যারা আছে এই ক্ষেত্রে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এটা এক্সিকিউট করবার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করেন এবং একটা প্রমিস করেন যে পরবর্তীতে সরকারে যখন আপনারা আসবেন এই তদন্ত বিচার কাজ আপনারা আগায় রাখবেন। এখানে একটা জিনিস বলি, কিছু কনফিউশন থাকতে পারে, যেমন ব্যক্তিগত অভিমত। আমার হিসাবে ধরেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের যে জায়গাটা আছে, কমিশনের যে অভিমত তার সাথে আমি হয়তো দ্বিমত পোষণ করতে পারি, কারণ আমি ওনার পাশেই ছিলাম। আমি যতটুকু জানি ব্রিগেডিয়ার জেনারেল হাকিম সবসময় চেষ্টা করেছিলেন
যে এটা অপারেশন চালানোর জন্য উনি কখন আমাকে থামাইছেন। এই যে ওখানে একটা বক্তব্য আছে যে কনিষ্ঠ অফিসার সে অপারেশন চালানোর জন্য ভিতরে ঢুকার উদ্যোগ নেওয়ার পর সেই কনিষ্ঠ অফিসার আমার কথা বলা হয়েছে যে আমি ওখানে ভিতরে ঢুকতে চাইছিলাম, তখন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম হ্যাঁ উনি বলেছেন যে না আমরা কেউ অনুমতি ছাড়া যাব না, ওনাকে সেই প্রেশারটা কে দিচ্ছিলেন। এই যে এখানে একজন আছেন লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি যার কথা বলা হয়েছে, সিজিএস ছিলেন তিনি, এবং তার পক্ষ থেকে তৎকালীন ডিএমও তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান, উনি আজকে লন্ডনে থাকেন। এখন আমি আশ্চর্য হয়ে যাই, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান তৎকালীন ডিএমও, যার মিলিটারি অপারেশন পরিচালনার জন্য যার আদেশের জিনিসটা ইম্পর্টেন্ট, যার আদেশে চলবে, যার আদেশে আবার বন্ধ হবে, তাকে এখানে ইমপ্লিকেট করা হয় নাই। অথচ আমি জানি ওনার কাছে আমরা বারবার বলছিলাম যে আপনি ডিএমও, আপনি আমাদেরকে বলেন, আপনি আমাদেরকে আটকান না, বাট ওনারাই সিজিএস এর দোহাই দিয়ে, জেনারেল মঈন এবং সরকারের দোহাই দিয়ে আমাদেরকে আটকাই দিচ্ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হাকিম যদি কাউকে আটকান বা আমাকে আটকান, সেক্ষেত্রে আটকাইছিলেন কিন্তু তারা যেহেতু বলে দিচ্ছিল যে না ভিতরে যাওয়া যাবে না, তাহলে কোর্ট মার্শাল হবে, সেই কারণে। তেমনি ভাবে কমিশনের গতকালকের বক্তব্যে জেনারেল ফজলু একটা জিনিস বলেছেন যে তারা নিশ্চিত হয়েছেন মেজর জেনারেল নাও তৎকালীন কর্নেল রেজানুর খান, উনি বলেছেন যেন পুলিশ র্যাব তারা তো এই ক্ষেত্রে আদেশের দরকার হয় না, তারা ভিতরে ঢুকে পরিস্থিতি রেস্টোর করতে পারে। এখানে আদেশের কথা না, কিন্তু এখানে কথা হচ্ছে দেখেন ক্যাপ্টেন রেজা তার বক্তব্য সে আপনার চ্যানেলে এসে কথা বলেছে, সে পরিষ্কারভাবে বলেছে যখন এটা আসে সে কিন্তু আদেশের জন্য সে অপেক্ষা করে নাই, পরিস্থিতি বুঝে সে 20 থেকে 25 রাউন্ড ফায়ার করে ভিতরে ঢুকার যখন পরিস্থিতি সফেন করে এনেছে, সেই মুহূর্তে তাকে আদেশটা দিয়েছে ভিতরে না ঢুকবার জন্য, সেখান থেকে চলে আসবার জন্য কে? এই কর্নেল রেজানুর খান। যদি আপনি আদেশের জন্য, তো সে অপেক্ষা করে নাই, ক্যাপ্টেন রেজা সে তার কাজ করেছে, বাট তাকে যখন উপরস্থ কমান্ডার এবং তাকে সেখান থেকে কিন্তু স্ট্যান্ড রিলিজ করা হয় ক্যাপ্টেন রেজাকে। তো এই জিনিসগুলা আমাদেরকে বুঝতে হবে যে এই যে পরিকল্পনা ছিল সেটার সাথে যারা ছিল, কিছু এখনো হয়তো সিনের বাইরে আছে, তাদেরকে আনতে হবে। এবং আমি আবারও বলি, কেউ যদি মনে করেন যে না উনি সেইভাবে দোষী নন, আমরা এইটার বিচার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব, তাহলে হবে কি যারা দোষী তারা শাস্তি পাবে। কেউ যদি নির্দোষ থাকে, আমার দেখে একজনের কথা জেনারেল হাকিম ছাড়া আর কারো কথা কিন্তু আমার মনে হয় না যে নির্দোষ হওয়ার স্কোপ আছে। এবং জেনারেল হাকিমকে অবশ্যই কমান্ডের দায়ভার নিতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা তাড়াতাড়ি শুরু করা গেলে আমরা আলহামদুলিল্লাহ একটা বড় কাজ করব। ধরেন আইসিটি যে কাজটা করলো, একটা মামলার রায় দিল, তারপরে গুমখুন কমিশন কি প্রবলেম ফেস করেছে। গুমখুন কমিশন বা এই যে বঞ্চিত অফিসারদের কমিশন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট চায়, দলিল চায়, কে কোথায় ছিল, কিচ্ছু দেওয়া হয় না, বিকজ তাদের এখানে গুমখুন কমিশনে কোনো মিলিটারি অফিসার বা রিটায়ার্ড মিলিটারি অফিসার ছিল না। এই কমিশনে কিন্তু সুবিধা রিটায়ার্ড মিলিটারি অফিসাররা করেছেন কি, তারা জানে যে কোথাও লুকায় রাখতে পারবে না তুমি কাগজপত্র। তারা জমিনের ভিতরে 10 হাত নিচে হাত দিয়ে তারা সেই কাগজ ঠিকই বের করে ফেলতে পারছে, যে বিকজ তারা জানে লুকাই রাখার জায়গাটা কোথায় হতে পারে। তো আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আশা করি দিস ইজ এ বিগ লিফ, এবং এই জায়গাটা থেকে আমরা ইনশাল্লাহ বাকি যেই অন্যায় অবিচার হয়েছে সেগুলোর বিচার করতে পারবো। আরেকটা আশা থাকবে আপনার প্রতি, এইটা নিয়ে মিনিমাম 3টা আপনি কাইন্ডলি এপিসোড করবেন আপনার এই অনুষ্ঠানে, আপনার প্রোগ্রামে যারা। সুমন ভাই, আমি আশা করি যে রিপোর্টের মোটামুটি 80-90% আজকের মধ্যে হয়তো পেয়ে যাব। আমি এগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ